সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। 2023 সালের 7 অক্টোবর থেকে জায়নবাদী ইসরায়েল হামাসের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল তা মূলত হামাসের 40 বছরের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ। অপারেশন আল-আকসা ফ্লাডের প্রতিক্রিয়ায় ইসরায়েলি একটি হামলা মোকাবেলার জন্য হামাস প্রস্তুত ছিল, কিন্তু সেই হামলা যে যুদ্ধে গড়াবে এবং তা এতদিন স্থায়ী হবে তা অনেকেই ভাবতে পারেনি। কিন্তু হামাস এই যুদ্ধের পুরোটা সময় যুদ্ধের কৌশল পাল্টে ইসরায়েলের সাথে লড়াইয়ে টিকেছিল। যুদ্ধবিরতির পর যেভাবে হামাস যোদ্ধারা গাজার রাস্তাঘাটে বেরিয়ে আসছে, রোড শো করছে, তাতে হামাসের শক্তি দুর্বল হয়েছে, ইসরায়েলের দাবির যথার্থতাই প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্ন হলো, এত ভয়াবহ ইসরায়েলি আক্রমণের পরও হামাস কিভাবে টিকে রইল? এ নিয়ে বিস্তারিত থাকছে আহমদ আবদুল্লাহর প্রতিবেদনে। হামাস যখন ইসরায়েলের মাটিতে অপারেশন আল আকসা ফ্লাড শুরু করে, তখন এই অভিযান পরিচালনা করার জন্য হামাস কয়েক হাজার যোদ্ধাকে কাজে লাগিয়েছিল বলে ধারণা করা হয়। 7 অক্টোবরের পরে হামাসের প্রায় 24টি ব্যাটালিয়নে 30,000 যোদ্ধা ছিল বলে ধারণা করা হচ্ছে। হামাস ছাড়াও গাজায় আরও কিছু স্বাধীনতাকামী সংগঠন রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ইসলামিক জিহাদ। এই সংগঠনটির হাতেও কয়েক হাজার যোদ্ধা ছিল। ধারণা করা হয় অপারেশন আল আকসা ফ্লাডের পরপর শুধুমাত্র হামাসের হাতেই 40,000-এর বেশি যোদ্ধা থাকতে পারে। এদের মোকাবেলা করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী তাদের 3 লাখ রিজার্ভ সেনাকে ডেকে পাঠায়। গাজায় লড়াইয়ের জন্য ইসরায়েল 5টি ডিভিশন মোতায়েন করে। এগুলো হলো 36তম সাঁজোয়া ডিভিশন, 162তম ডিভিশন, প্যারাট্রুপার এবং কমান্ডোদের 98তম ডিভিশন, গাজা ডিভিশন, 99তম ডিভিশন এবং 252তম ডিভিশন। ইসরায়েলের উপর হামাসের প্রাথমিক আক্রমণে কিছু যোদ্ধা হারানোর পর হামাস যোদ্ধারা গাজার টানেলগুলোতে ঢুকে যায়। ইসরায়েল দাবি করে যে তাদের আক্রমণে কয়েক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছিল, কিন্তু এই অনুমান সঠিক কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এখানে কৌশলগতভাবে যা অনুধাবন করা দরকার তা হল, হামাস গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর আক্রমণের জন্য অপেক্ষা করছিল। আইডিএফও স্থল অভিযান শুরু করার জন্য 7 অক্টোবরের পর থেকে 27 অক্টোবর পর্যন্ত সময় নেয়। এতে হামাস প্রস্তুত ও সংগঠিত হওয়ার মতো প্রয়োজনীয় সময় পেয়ে যায়। বাস্তবতা হলো, তখন শুধু হামাস নয়, ইসরায়েলও প্রস্তুতি নিয়েছিল। এরপর থেকে হামাসকে একই সাথে স্থল ও বিমান পথে ইসরায়েলি হামলার মুখোমুখি হতে হয়। হামাস একাই নয়, বরং হামাসের হাতে থাকা 2 শতাধিক ইসরায়েলি জিম্মিও এই বর্বর ইসরায়েলি আক্রমণের প্রত্যক্ষ সাক্ষী, এবং ক্ষেত্র বিশেষে এই হামলায় বেশ কয়েকজন জিম্মি নিহতও হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ প্রাথমিকভাবে উত্তর গাজাকে টার্গেট করে তাদের অভিযান পরিচালনা করে। তারা উত্তর গাজাকে দক্ষিণ গাজা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতে চেয়েছিল। প্রথম দিকের ইসরায়েলি অভিযানগুলো পুরোপুরি শহুরে জনপদ কেন্দ্রিক ছিল না, বরং 162তম ডিভিশন জিকিম থেকে দক্ষিণে উপকূল বরাবর অগ্রসর হয়, আর 36তম ডিভিশন গাজার দক্ষিণে নেতজারিম করিডোর অতিক্রম করে সালাহ আদ-দিল রোড সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল করে। এভাবে সবগুলো ডিভিশন এক জায়গায় মিলিত হওয়ার পর আইডিএফ উত্তর গাজায় আক্রমণ চালায়। আইডিএফ এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারণা করেছিল যে এই প্রাথমিক আক্রমণগুলো উত্তর গাজায় হামাসের 10 থেকে 12 ব্যাটালিয়নকে পরাজিত করেছে। পরবর্তীতে এটি ভুল প্রমাণিত হয়, তবে উত্তরাঞ্চলে হামাস কয়েকশো যোদ্ধা হারিয়েছে বলে ধারণা করা হয়। আইডিএফ গাজা শহরের আশেপাশের অনেকগুলো এলাকাতে প্রবেশ করতে পারেনি, এমনকি জাবালিয়া বা বেইত হানুনের মতো এলাকায় গেলেও সেগুলোকে পুরোপুরি হামাস মুক্ত করা সম্ভব হয়নি। হামাস এই এলাকাগুলো থেকে অদৃশ্য হয়ে যায়। ধারণা করা হয় হামাস যোদ্ধারা বেসামরিক নাগরিকদের সঙ্গে মিশে গিয়েছিল। গাজা শহর থেকে দক্ষিণের দিকে সরে যাওয়া বেসামরিক অনেককে ইসরায়েলিরা আর তল্লাশি করার সুযোগ পায়নি। তাই বিশ্লেষকদের ধারণা, বেসামরিক নাগরিকদের সাথে মিলে হামাস যোদ্ধারা নিরাপদে সরে যেতে পেরেছিল। 2024 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আইডিএফ এর অভিযানের প্রকটতা কমে আসে। আইডিএফ খান ইউনিসে মনোযোগ কেন্দ্রীভূত করে এবং 98তম ডিভিশন কয়েক মাস সময় নিয়ে খান ইউনিসকে হামাস মুক্ত করে। এপ্রিল মাসে 98তম ডিভিশন অভিযান শেষ করে চলে যায়।
দীর্ঘ বিরতির পর আইডিএফ রাফাতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু আইডিএফ যখন রাফার দিকে অগ্রসর হচ্ছে ঠিক সেই সময়ে হামাস যোদ্ধারা আবারও শূন্য থেকে বাস্তবতায় নেমে আসে এবং তারা আবারও খান ইউনিসে নিজেদের সক্রিয়তার প্রমাণ দেয়। মূলত 2024 সালের মার্চ এবং এপ্রিল মাসে গাজায় হামাস কার্যত একটি অস্ত্রবিরতির সুযোগ পেয়েছিল, যা তাদের পুনর্গঠনের সুযোগ করে দেয়। কেননা এই সময়ে যুক্তরাষ্ট্র নেতজারিম করিডোরে একটি ভাসমান পিয়ার নির্মাণের প্রচেষ্টা চালায়। পিয়ারটি ব্যর্থ হয়, কিন্তু এতে যে সময় নষ্ট হয়েছিল তা যুদ্ধের সমীকরণই পাল্টে দেয়। 2024 সালের মে মাসে আইডিএফ অবশেষে মিশর সীমান্তে রাফা এবং ফিলাডেলফি করিডোরে প্রবেশ করে। অন্যদিকে হামাস খান ইউনিসে ফিরে আসে। আইডিএফ এর 98তম ডিভিশন খান ইউনিস ছেড়ে চলে যাওয়ায় হামাস এই সুযোগটি নেয়। আইডিএফ এর 162তম ডিভিশনের দায়িত্ব ছিল রাফা থেকে হামাসকে উৎখাত করা, যা করতে 3 মাস সময় লাগে। এখানে কয়েকশো হামাস যোদ্ধা নিহত হয় এবং আরও কয়েকশো যোদ্ধা আটক হয়েছিল বলে ধারণা করা হয়। এরপর হামাস উত্তর গাজার শেজাইয়া ও জাভালিয়ায় পুনরায় সংগঠিত হয় এবং মধ্য গাজার নুসাইরাত আল বুরেইস, দেইর আল বালা এবং মাগাজিতেও অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। এই এলাকাগুলোতে হামাস একটি ক্ষুদ্র রাষ্ট্রকাঠামো গঠন করে, যেখানে স্থানীয় পর্যায়ে তারা রীতিমতো প্রশাসনিক কার্যক্রমও পরিচালনা করে। হামাস আল মাওয়াসি এলাকাও নিয়ন্ত্রণ করে এবং সেখান থেকে গাজায় প্রবেশ করা সাহায্য উপকরণের মাধ্যমে লাভবান হয়ে প্রভাব ও ক্ষমতা বিস্তার করে। সেপ্টেম্বর মাসে আইডিএফ তাদের মনোযোগ হিজবুল্লাহর দিকে স্থানান্তর করে। তখন 98তম ডিভিশন উত্তর ইসরায়েলের দিকে চলে যায়, ফলে গাজায় আইডিএফ এর সংখ্যা ব্যাপকভাবে কমে যায়। আইডিএফ নেতজারিম করিডোর সম্প্রসারণ করে এবং হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে, কিন্তু পর্যাপ্ত সৈন্য না থাকার কারণে এই সাফল্যের পূর্ণ ব্যবহার তারা করতে পারেনি। হামাস এই সময় কিছুটা তৎপরতা কমিয়ে বরং গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। এই সময় হামাস শুধুমাত্র ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। তাদের বেশিরভাগ কমান্ড ও কন্ট্রোল সেন্টারগুলো স্কুলগুলোতে সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু অনেক সদস্য হাসপাতালগুলোতে লুকিয়েছিল। হামাস সাংগঠনিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বেসামরিক এলাকায় লুকিয়ে থাকার এই কৌশল অব্যাহত রাখে। তারা আইডিএফ এর বিরুদ্ধে আরও বেশি বুবি ট্র্যাপ ব্যবহার করে। অক্টোবরের মধ্যে আইডিএফ উত্তর গাজায় নতুন একটি অভিযানের জন্য প্রস্তুত হয়। 162তম ডিভিশন জাবালিয়ায় পাঠানো হয় এবং পরে বেইত হানুন ও বেইত লাহিয়ার এলাকাগুলোতেও তারা অগ্রসর হয়। জাবালিয়ায় 70,000 বেসামরিক লোককে সরিয়ে নেওয়া হয়। এরপরও সেখানে কয়েক হাজার হামাস যোদ্ধা অবস্থান করছিল। জাবালিয়ার লড়াইটি অত্যন্ত কঠিন বলে প্রমাণিত হয় এবং ডজন খানেক আইডিএফ সেনা হতাহত হয়। হামাস তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে প্রমাণ করে যে তারা পরাজিত হয়নি, বরং জাবালিয়ায় সদস্য সংগ্রহ করেছে এবং সম্ভবত শক্তি বৃদ্ধি করেছে। আইডিএফ যখন এই এলাকা হামাস মুক্ত করার কাজটি চালিয়ে যাচ্ছিল, তখনই জিম্মি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হচ্ছিল। এখন আইডিএফ উত্তর গাজা থেকে প্রত্যাহার করেছে এবং নেতজারিম করিডোরে নিজেদের অবস্থান পুনরায় স্থাপন করেছে। বিশ্লেষকরা মনে করেন হামাস টিকে আছে কারণ এটি কখনো কেন্দ্রীয় গাজা বা গাজা শহরে পুরোপুরি পরাজিত হয়নি। যখনই হামাস তাদের ইউনিট হারিয়েছে তখন তা পুনর্গঠন করেছে, যখন কমান্ডার হারিয়েছে তখন নতুনদের দিয়ে তাদের স্থান পূরণ করেছে। হামাস অতীতে অনেক নেতা এবং কমান্ডার হারিয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শহীদ শেখ আহমদ ইয়াসিন, আব্দুল আজিজ আল রান্তিসি এবং সালাহ শাহাদে। প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদও অতীতে কমান্ডার হারিয়েছে, যেমন বাহা আবু আল আতা। যোদ্ধা এবং কমান্ডার হারানো এই ধরনের গোষ্ঠীগুলো জীবনেরই অংশ। 2021 সালের মে মাসের যুদ্ধেও আইডিএফ দাবি করেছিল যে তারা 25 জন শীর্ষ হামাস কমান্ডারকে নির্মূল করেছে। এখন মনে হচ্ছে এই দাবিটি ছিল অতিরঞ্জিত, আর যদি এই কমান্ডাররা নিহত হয় তাহলে এটি নিশ্চিত যে হামাস তাদের স্থান পূরণ করেছে। গাজার 2 মিলিয়ন মানুষের ওপর হামাসের নিয়ন্ত্রণ 15 মাসের যুদ্ধের পরও
একটুও কমেনি। এখনও হামাস গাজার প্রায় 3 লাখ তরুণ থেকে নিয়মিতই বাহিনীতে রিক্রুটমেন্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হামাস তাই যে কোনো পরিস্থিতিতেই তাদের যোদ্ধার সংখ্যা পুনর্গঠন করতে পারে। গাজার জনসংখ্যার বেশিরভাগই তরুণ, অর্ধেকেরও বেশি 18 বছরের নিচে, আর অনেকেই পরিবার হারিয়ে এখন বেপরোয়া হয়ে গেছে। হামাসের জন্য এটি যোদ্ধা নিয়োগের একটি উপযুক্ত প্রেক্ষাপট। গাজার প্রজন্মগুলো হামাসের সংস্পর্শেই বড় হয়। হামাসের চোখ দিয়ে সবকিছু দেখে। তারা অন্য কিছু জানে না, জানতেও চায় না, কেননা তাদের জীবনে শৈশব থেকে এখনো অবধি একটানা তারা যুদ্ধবিহীন কোনো গাজা দেখেনি। প্রতি 1.5 থেকে 2 বছর পর পর তারা এমন ইসরায়েলি হামলা এবং ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছে। তারা ইসরায়েলের বিমান হামলা এবং ধ্বংসাবশেষের মধ্যে হাঁটতেই অভ্যস্ত। হামাস আর গাজার মানুষের জীবন মিলেমিশে একাকার হওয়ার কারণে হামাস গাজায় এখনো শক্তিশালী অবস্থান নিয়েই টিকে আছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।